বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করব লেকচার 2, পর্যাবৃত্ত গতি গাণিতিক সমস্যা সমাধান। তো পর্যাবৃত্ত গতির লেকচার 1-এ আমরা বেসিক কনসেপ্ট রিভিউ করছিলাম। তো আজকে থেকে মেইনলি শুরু হতে যাচ্ছে গাণিতিক সমস্যা সমাধান। সো আশা করি আগের ফর্মুলাগুলো পড়া হয়েছে এবং কনসেপ্টটা বুঝে গেছে। তো আজকে ম্যাথ করব, শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে খেয়াল করি। 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি সরল ছন্দিত গতিসম্পন্ন কণার বিস্তার 0.1 মিটার, পর্যায়কাল 4 সেকেন্ড এবং আদি দশা 30 ডিগ্রি। উক্ত কণাটির দোলন গতির সমীকরণ বের করো। ওকে, কোশ্চেন ক্লিয়ার? তো এখন আমরা দেখি কিভাবে সলভ করব। আমরা সরল দোলন গতির ইকুয়েশনটা কেমন দেখছিলাম। x ইজ ইকুয়াল টু সরণের ইকুয়েশন। ওকে, গতির ইকুয়েশন বা সরণের ইকুয়েশন দেখছিলাম হচ্ছে x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, এখন এইখানে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে? x দ্বারা বোঝাচ্ছে টি সময় সরণ, a হচ্ছে বিস্তার, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, টি হচ্ছে একটা নির্দিষ্ট টাইম, যে টাইমটা কোশ্চেনে দেয়া থাকবে, আর ডেল্টা হচ্ছে আদি দশা। এখন আসি কোশ্চেনে কি কি দেয়া আছে। কোশ্চেনে বিস্তার এ দেয়া আছে, পর্যায়কাল দেয়া আছে, আদি দশা ডেল্টা দেয়া আছে। তো খেয়াল করি যা যা দেয়া আছে আমরা একটু লিখে নিই। এ এর মান দেয়া আছে হচ্ছে 0.1 মিটার, ক্যাপিটাল টি বা পর্যায়কাল দেয়া আছে 4 সেকেন্ড। তো দেখো এইখান থেকে আমরা ওমেগা পাইতে পারি, রাইট? দোলনকাল দেয়া থাকলে আমরা কৌণিক কম্পাঙ্ক ওমেগা পাইতে পারি। ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই ক্যাপিটাল টি, রাইট? তাহলে এখান থেকে কি লেখা যায়? 2 পাই বাই 4। 2 পাই বাই 4 মানে কি? পাই বাই 2। ওকে, রেডিয়ান পার সেকেন্ড ইউনিট, রেডিয়ান পার সেকেন্ড। তারপর আদি দশা ডেল্টা দেয়া আছে 30 ডিগ্রি। তো এখন আমরা যদি এগুলো বসিয়ে দিই মানগুলো, তাহলে আমরা কি পাই? উক্ত কণাটির দোলন গতির সমীকরণ আমরা পাই x ইজ ইকুয়াল টু a হচ্ছে 0.1 সাইন ওমেগা হচ্ছে পাই বাই 2। ওকে, পাই বাই 2 ইন্টু টি প্লাস ডেল্টা হচ্ছে 30 ডিগ্রি। 30 মানে কি? আমরা যদি এটাকে পাই বাই সামথিং পাই এর মানে নিই তাহলে কি লেখা যায়? পাই বাই 6, কারণ পাই মানে হচ্ছে 180 ডিগ্রি আর পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে পাই বাই 6 ডেল্টা লিখতে পারি এভাবে। এটাই কি আমার উক্ত কণাটির সরল দোলন গতির সমীকরণ। তো এই ফাংশনে আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম সরণ পাইতে পারি। ওকে, এটা হচ্ছে এক্সটা বলা যায় টাইমের ফাংশন। ওকে, সরণ হচ্ছে টাইমের ফাংশন। আশা করি জিনিসটা বুঝে গেছে, খুবই সহজ। সেকেন্ড ম্যাথ কি বলা হয়েছে আমরা একটু খেয়াল করি। যে একটি সরল ছন্দিত গতিসম্পন্ন কণার গতির সমীকরণ y ইজ ইকুয়াল টু 10 সাইন বুঝলাম না 10 সাইন কট প্লাস ফাই। এখানে কোশ্চেন ভুল তোলা হয়েছে, সাইন কট প্লাস ফাই হবে না, এখানে ওমেগা টি প্লাস ফাই হবে। ওকে, ওমেগা টি প্লাস ফাই, এটা ঠিক করে নাও। এটা হবে ওমেগা টি প্লাস ডেল্টা, সরি ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, ওমেগা টি প্লাস ডেল্টা। তো খেয়াল করো, একটি সরল ছন্দিত গতিসম্পন্ন কণার গতির সমীকরণ y ইজ ইকুয়াল টু 10 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, পর্যায়কাল 30 সেকেন্ড এবং আদি সরণ 0.05 মিটার হলে কণাটির কৌণিক কম্পাঙ্ক 2 নম্বরে বলা হয়েছে আদি দশা, 3 নম্বরে বলা হয়েছে 5 সেকেন্ড সময়ে দশা কত হবে। তো দশা মানে কি? দশা মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা কোণ, তাই তো? আদি দশা হচ্ছে ডেল্টা, আর যে কোনো একটা নির্দিষ্ট টাইমে দশা কোণটা বলো তো? ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হচ্ছে দশা কোণ বা দশা। ক্লিয়ার? সো আমরা এখন ফার্স্ট কোশ্চেনটা ক নাম্বার যদি সলিউশন করি, খেয়াল করো আমার কৌণিক কম্পাঙ্ক ওমেগা বের করতে বলছে, তাই তো? ওমেগা কি হবে? 2 পাই বাই টি।
টু পাই বাই ক্যাপিটাল টি। তো ক্যাপিটাল টি কি দেয়া আছে না? কি কি দেয়া আছে আমরা একটু পাশে লিখিনি, সুবিধা হবে আমাদের জন্য। কি কি দেয়া আছে খেয়াল করো। আমাদের ক্যাপিটাল টি বা পর্যায়কাল দেয়া আছে 30 সেকেন্ড। আদি সরণ দেয়া আছে। ওকে, আদি সরণকে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে ওয়াই নট। আদি সরণ মানে কি? আদি সরণ মানে আমরা বুঝি অ্যাকচুয়ালি টাইম যখন 0 তখন যেই সরণটা আছে সেটাই হচ্ছে আদি সরণ। তাহলে যেহেতু ওয়াই হচ্ছে টাইমের ফাংশন, তো ওয়াই যখন টাইম 0 তখন সরণটা কত? 0.05 মিটার। ওকে, আমরা এইভাবে লিখলাম, এটা হচ্ছে আদি সরণ। তো এখন খেয়াল করো, আমার কোশ্চেনে চাইছে কৌণিক কম্পাঙ্ক। 1 নম্বর কোশ্চেনে চাইছে কৌণিক কম্পাঙ্ক। তাহলে আমরা টি এর মানটা যদি বসিয়ে দিই, 2 পাই বাই টি হচ্ছে 30, 2 পাই বাই 30, দ্যাট মিনস পাই বাই 15। ওকে, পাই বাই 15 এটা হচ্ছে আমার কিসের মান? ওমেগার মান বা কৌণিক কম্পাঙ্ক। সেকেন্ড কোশ্চেনে কি বলা হয়েছে যে আদি দশা নির্ণয় করো। খুবই মজার এবং সহজ। আদি দশাটা কি হবে? যখন আদি সরণ পাইছি সেই সময় আমি আদি দশাটা পাবো, অর্থাৎ যখন টাইম 0 তখন যেই দশায় আছে, তাই তো? তো খেয়াল করি ইকুয়েশনটা যদি আমরা লিখি ফার্স্টে, ইকুয়েশনটা কেমন? y is equal to 10 sin ওমেগা টি প্লাস ডেল্টা, রাইট? এইখানে আদি দশা কোনটা? আদি দশা হচ্ছে ডেল্টা। আর আদি দশা যখন আমরা বের করলাম তখন টাইমটা কত? 0। আদি দশা মানে আদিতে টাইমটা হচ্ছে 0। তাহলে খেয়াল করো, আদি সরণ y বলা আছে কত? টাইম যখন 0 তখন সরণ হচ্ছে 0.05। তো আমরা যদি মানগুলো বসিয়ে দিই, খেয়াল করো কি হয়। y এর মান 0.05 বসাও, 10 সাইন ওমেগার মান আমরা তো বের করলাম এইখানে। তো ওমেগার মানটা না লিখলেও হয় এখানে, কারণ কি? কারণ টাইম তো 0, তাই না? টি এর মান এখানে 0, যেহেতু আদি সরণ অর্থাৎ আদিতে সময় 0। তাহলে টি যদি 0 হয়, ওমেগার মান যাই হোক না কেন এটা আসলে ভ্যালুলেস। ওমেগা ইন্টু 0 প্লাস ডেল্টা, আমার এখান থেকে ডেল্টা বের করতে হবে, রাইট? তো খেয়াল করো এখান থেকে আমরা কি লিখতে পারি? ডেল্টা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 0.05 ডিভাইডেড বাই 10 লেখা যায়। তো ক্যালকুলেশন করো কত আসে। আমি যদি ক্যালকুলেট করি, সাইন ইনভার্স 0.05 ডিভাইডেড বাই 10, 0.286 ডিগ্রি। ওকে, 0.28648, আমরা এটাকে লিখতে পারি 0.286 ডিগ্রি। ক্লিয়ার? এটাই হচ্ছে কি আমার আদি দশা ডেল্টা। তো এখানে জাস্ট একটা জিনিস বুঝতে হবে, টাইম যখন 0, এই ইকুয়েশনে টাইমের মান 0 বসায় যেই দশাটা পাবো সেটাই আদি দশা। আবার এই ইকুয়েশনে টাইমের মান 0 বসায় যেই সরণটা পাবো সেটাই হচ্ছে আদি সরণ। ক্লিয়ার? তো এখন আসো, বলা হয়েছে 5 সেকেন্ড সময়ে দশা কত। তো আমরা ইকুয়েশনটা আবার লিখি পরের পেজে। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 5 সেকেন্ড সময়ে দশাটা কত হবে। তো ইকুয়েশনটা ছিল y is equal to 10 sin ওমেগা টি প্লাস ডেল্টা, রাইট? তো ডেল্টার মানটা আমরা পেয়ে গেছি, আদি সরণ বলা আছে, আদি দশা আমরা বের করছি লাস্ট ম্যাথে। তো আদি দশাটা বসায় দাও, 10 সাইন, আবার আমরা ওমেগার মানটাও তো জানি, ওমেগা কত ছিল? পাই বাই 15 পাইছি আমরা, রাইট? 10 সাইন পাই বাই 15 ইন্টু টি। টি এর মান কত এখানে বলো দেখি? 5 সেকেন্ড সময় বলছে না? তাহলে আমরা 5 বসাই দিই, প্লাস ডেল্টা কত? ডেল্টার মান কত বলো? 0.286। ইয়েস, 0.286, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি সাইন ইনভার্স কত? 0.05 ডিভাইডেড বাই 10, সাইন ইনভার্স 0.05 ডিভাইডেড বাই 10, তাই তো? তো এইখান থেকে ক্যালকুলেট করলে আমরা কি পেয়ে যাব? y এর মান বা সরণটা পেয়ে যাব না? তো ক্যালকুলেট করে দেখো সরণ কত আসছে। 10 ইন্টু সাইন
ওইখানে আমার কোশ্চেনে কি চাইছে, স্মরণ চাইছে না দশা চাইছে? দশা দশা চাইছে, রাইট? দশা চাইছে। দশা চাইলে তো আমার এটা এইভাবে করব। দশাটা কোনটুকু বলো? আমি এখানে স্মরণ বের করে ফেলতেছি, স্মরণ বের করে ফেলতেছি। এই ফর্মুলা দিয়ে অ্যাকচুয়ালি স্মরণ বের হয়ে যায়। তো এখানে যেহেতু দশা চাইছে, তার মানে আমার কোনটুকু চাইছে? দশা কোনটুকু? দশা হচ্ছে এই যে এই জায়গাটুকু দশা। ওকে, দশাটা হচ্ছে এইটুকু। তাহলে দশা এখানে ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে বসায় দাও, কত আসে দেখো। এখানে মানগুলো বসিয়ে দিলে আমরা পেয়ে যাব। আমরা ওমেগার মান জানি, ওমেগা জানি, টি জানি 5, আর ডেল্টাও আমরা বের করছি। ক্লিয়ার? এখান থেকে দশা পেয়ে যাব, 5 সেকেন্ড সময়ে দশা। আর 5 সেকেন্ড সময় স্মরণ বললে আমরা এইটা বের করতাম। ক্লিয়ার? বুঝে গেছে কথা? যদি বলতো 5 সেকেন্ড সময় স্মরণ, তখন আমরা ওয়াই বের করতাম। কিন্তু চাইছে যে দশা, দশা মানে হচ্ছে এই যে এইটুকু দশা কোণ। ক্লিয়ার? তার মানে আমার অ্যান্সার মানে করতে হবে কোনটা? এই যে এটা। এখানে টি হচ্ছে 5, ওকে, দশা এটা, আর এটা হচ্ছে স্মরণ ওয়াই। নেক্সট ম্যাথ দেখি আমরা, যে কি বলা হয়েছে। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি বস্তু কণা 12 সেন্টিমিটার বিস্তার বিশিষ্ট একটি অনুভূমিক সরল রেখায় সরল ছন্দিত গতি রচনা করে। এর কম্পাঙ্ক প্রতি মিনিটে 40 বার হল, সরি হ্যাঁ, এর কম্পাঙ্ক প্রতি মিনিটে 40 বার হলে 2 সেকেন্ড পর এর সরণ বের করো। দ্যাট মিনস আমার ওয়াই বের করতে হবে, রাইট? আমার বের করতে হবে কি? ওয়াই। সরণ যদি ওয়াই ধরি ওয়াই, সরণ এক্স ধরলে এক্স। তো যাই হোক, আমরা এক্স ধরেই করতে পারি। এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, রাইট? তাই তো? এভাবে লিখতে পারি। যেহেতু আমার ডেল্টা বলা নাই, আমি মানে আদি দশা ছিল না কি ছিল না এটা আমরা জানি না। যদি আদি দশা উল্লেখ করে না দেয়, তাহলে আমরা খুব সহজেই ডেল্টাকে স্কিপ করতে পারি, তাই তো? যদি আদি দশা না থাকে, আদি দশা 0 হয়, তাহলে আমরা ডেল্টা স্কিপ করে এইভাবে লিখতে পারি না, এ সাইন ওমেগা টি। তো খেয়াল করো, তাহলে আমরা এ এর মান কত পাচ্ছি এখানে? এ কত দেয়া আছে? এ হচ্ছে 12 সেন্টিমিটার। আমরা এস এককে কনভার্ট করবো এগুলোকে। এ হচ্ছে 12 সেন্টিমিটার, 12 মানে হচ্ছে 0.12 মিটার। তারপরে দেখো ওমেগা কি দেয়া আছে? ওমেগা লাগবে, ওমেগা ডাইরেক্টলি দেয়া নেই, বাট এখানে কম্পাঙ্ক দেয়া আছে। প্রতি মিনিটে হচ্ছে 40 বার কম্পন হচ্ছে। প্রতি মিনিটে যদি 40 বার হয়, প্রতি সেকেন্ডে কত হবে? প্রতি সেকেন্ডে যতবার কম্পন হবে সেটা কি কম্পাঙ্ক না? তাহলে প্রতি মিনিটে 40 বার কম্পন হচ্ছে। তাহলে আমরা এফ বের করে ফেলতে পারি না যে 1 সেকেন্ডে কতগুলো কম্পন হবে? 60 সেকেন্ডে হইতেছে কয়টা? 40টা। তাহলে 40/60, এটা হবে না কম্পাঙ্ক, হার্টজ। আর কম্পাঙ্ক যদি আমরা জানি, তাহলে আমরা কৌণিক কম্পাঙ্ক ওমেগা বের করে ফেলতে পারি 2πf ইন্টু টি, রাইট? 2πf, এটা হচ্ছে 2πf। ক্লিয়ার? এটা কিভাবে আসো আশা করি বুঝতে পারছো। এখানে দেখো ওমেগা ইজ ইকুয়াল টু কি? 2π/T, রাইট? আবার আমরা কি জানি যে 1 সেকেন্ডে যতগুলো কম্পন হয় বা যতগুলো পূর্ণ দোলন হয় সেটাই কি কম্পাঙ্ক, প্রতি সেকেন্ডে যে কয়টা হয়। তাহলে আমরা f ইজ ইকুয়াল টু 1/t এভাবেও লিখতে পারতাম। তাহলে এইখান থেকে আমরা সম্পর্ক করতে পারি না ওমেগা আর এফ এর মাঝখানে? ওমেগা ইজ ইকুয়াল টু 2πf। ক্লিয়ার? ওমেগা ইজ ইকুয়াল টু 2πf। তাহলে খেয়াল করো, এই ফর্মুলা যদি আমরা বসিয়ে দিই, এ এর মানটা বসাও এখানে, এ সাইন ওমেগার জায়গায় 2πf বসাই, আর এই ফর্মুলায় যে টি ছিল এই টিটা। তাহলে খেয়াল করো, এ এর মান হচ্ছে এখানে 0.12
সাইন 2 পাই, এফ এর মান কত 2/3, আর টি হচ্ছে কত সময় পর বলছে 2 সেকেন্ড পরে সরণ, তাহলে টি হচ্ছে 2 বসায় দাও। এখন ক্যালকুলেট করো কত আসে মান, দেখো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা মানটা বের করে ফেলতে পারবো, রাইট? সব মান জানি, কত আসে 0.12 সাইন কত হয়েছে অ্যান্সার? 2.17 মিটার। x is equal to, দাঁড়াও ক্যালকুলেট করি, 0.12 ইন্টু সাইন 8 সাইন 8 into pi by 3, okay, 0.017 মিটার, ওকে, ঠিক আছে। এটাই আসছে। নেক্সট ম্যাথ, 4 নাম্বার ম্যাথে কি বলা হয়েছে একটু খেয়াল করি, যে একটি সরল দোলন গতি সম্পন্ন কণার সরণ x is equal to 10 cos 6 pi t plus pi by 3 মিটার হলে 3 সেকেন্ড পর বস্তুটির সরণ বেগ এবং ত্বরণ বের করো। তাহলে আমাকে সরণ বেগ এবং ত্বরণ বের করতে হবে, তো ফার্স্ট 3 সেকেন্ড পরে বের করতে হবে। তো তাহলে আমাকে এখানে দেয়া আছে কিসের ইকুয়েশন, আমার এখানে দেয়া আছে হচ্ছে মেইনলি সরণের ইকুয়েশন। তাহলে সরণের এটাকে যদি আমরা, এটার ফার্স্ট ডেরিভেটিভটা হবে কি বেগের ইকুয়েশন, তারপরে বেগের ইকুয়েশনকে আবার যদি করি অন্তরীকরণ করি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা পাবো ত্বরণের ইকুয়েশন, রাইট? তার মানে বলা যায় সরণের ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে বেগের ইকুয়েশন, আবার সরণের ইকুয়েশনের সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে ত্বরণের ইকুয়েশন। তো ওই ইকুয়েশন হচ্ছে হবে অবশ্যই টি এর ফাংশন হিসেবে, এক্স এখানে আছে টি এর ফাংশন হিসেবে, ভিও হবে টি এর ফাংশন হিসেবে, তারপরে অ্যাক্সেলারেশনও টি এর ফাংশন হিসেবেই পাওয়া যাবে। যদি কোনো কিছুর ফাংশন হয় তাহলে এটা টি এর ফাংশনই হবে। তাহলে দেখো তখন আমরা টি এর মানটা যদি ইকুয়েশনে বসাই দিই, আমরা সরণ বেগ ত্বরণ বের করে ফেলতে পারবো। তাহলে দেখো ফার্স্টে আমার কাজ হচ্ছে কি, এই যে সরণের ফার্স্ট ডেরিভেটিভটা বের করা বা বেগের ইকুয়েশনটা বের করা। তো আমরা এটা করে ফেলি। সরণের ইকুয়েশন দেয়া আছে 10 cos 6 pi t plus pi by 3, ঠিক আছে। এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি টি এর রেসপেক্টে, তাহলে আমরা কি পাই ভেলোসিটি ভি। তো খেয়াল করো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, কসকে ডিফারেন্সিয়েট করলে কি হয় মাইনাস সাইন, রাইট? তো দেখো এখানে টি এর এটা বাইরে চলে আসে, তো আমরা কিভাবে লিখতে পারি 10 into 6 pi into minus sin 6 pi t plus pi by 3, ওকে, জাস্ট ডিফারেন্সিয়েশন করছি, তাই তো? আশা করি এটুকু বুঝে গেছে। তারপরে খেয়াল করো এখান থেকে আমরা কি লিখতে পারি, -60 pi sin 6 pi t plus pi by 3, ঠিক আছে। এখন দেখো এই যে x এর ডাবল ডেরিভেটিভ অর্থাৎ v এর ফার্স্ট ডেরিভেটিভ, এটাকে এইভাবে লেখা যায়, আমরা যদি দেখাই
dv by dt অথবা সেকেন্ড ডেরিভেটিভ অফ x d square by dt square of x. ওকে, তো খেয়াল করো আমাদের এইখানে যে রাশিটা আমরা পাইলাম এটার ডেরিভেটিভ বের করব। ওকে, তাহলে এটার ডেরিভেটিভ আমরা কিভাবে বের করতে পারি খেয়াল করো, -60 পাই ইন্টু 6 পাই, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি হয় cos, তাহলে cos 6 পাই টি প্লাস পাই বাই 3। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা লিখতে পারি 360 পাই স্কোয়ার cos 6 পাই টি প্লাস পাই বাই 3। এইটুকু বুঝে গেছে, এইটুকু বুঝে গেছে। এইটুকু যদি বোঝা যায় তাহলে জাস্ট তুমি মান বসায় দাও, টি এর মানটা বসায় দাও। এখানে দেখো এক্সও কি টি এর ফাংশন, জাস্ট এক্স এর ইকুয়েশনে ভ্যারিয়েবল কে একমাত্র টি, রাইট? আবার দেখো ভেলোসিটির ইকুয়েশনে একমাত্র ভ্যারিয়েবল কি আছে টি, বাকি সব কনস্ট্যান্ট। আবার অ্যাক্সেলারেশনের ইকুয়েশনেও আমার একমাত্র ভ্যারিয়েবল আছে টি। তাহলে প্রত্যেকটা ইকুয়েশনে জাস্ট টি এর মানটা 3 বসাই দিলেই কি আমার এক্স ভি আর টি, অর্থাৎ সরণ, বেগ এবং ত্বরণ আমরা পেয়ে যাই। তাহলে বসিয়ে দিই, এক্স বের করো যখন টাইম 3, বের করে ফেলো এই ইকুয়েশনে, টি এর মান বসাও। আবার ভি মান বসাও, মানগুলো বসায় ফেলো। টি এর মান বসাই দিলে আমরা এক্স ভি আর এ এর মান বের করে ফেলতে পারবো। তো নেক্সট ম্যাথে আমরা চলে যাই। এইটুকু বুঝে গেছে আশা করি। কোশ্চেন আছে কোনো? কোশ্চেন আছে? আচ্ছা, তো নেক্সট ম্যাথে আমরা দেখি 5 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে সরল ছন্দিত গতি রচনাকারী একটি কণার বিস্তার 0.025 মিটার ও পর্যায়কাল 1.05 সেকেন্ড হলে মধ্য অবস্থান দিয়ে যাওয়ার কালে কণাটির বেগ কত হবে? তো জিনিসটা কি বোঝা যাচ্ছে? কোশ্চেন পড়ে জাস্ট সিনারিওটা ইমাজিন করার চেষ্টা করো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে। মধ্যবিন্দু দিয়ে যখন যায় তখন তার বেগ কি হয়? সর্বোচ্চ, রাইট? তাই তো, মধ্যবিন্দু দিয়ে যখন যায়, মধ্য অবস্থান বা সাম্যাবস্থান, মধ্য অবস্থান বা সাম্যাবস্থান দিয়ে যখন যায় তখন কি এক্স এর মান কত? 0, রাইট? এক্স কি 0 না? তখন যখন মধ্য অবস্থানে বা সাম্যাবস্থানে আছে তখন এক্স হচ্ছে 0, আর এক্স যখন 0, ভি তখন কি হাইয়েস্ট বা সর্বোচ্চ। এই জিনিসগুলো পড়ানো হয়েছিল লাস্ট দিন, এগুলো দেখানো হয়েছিল। তো খেয়াল করো, আমরা যদি এটা সলভ করি আমার কি বের করতে হবে যে কণাটির বেগ কত হবে। তাহলে কণাটির সর্বোচ্চ বেগ কত হবে সেটা বের করলে তো আমার হয়ে যায়, তাই না? তাহলে ভি ম্যাক্স কত হবে? ভি ম্যাক্স ইকুয়েশনটা মনে আছে, ওমেগা এ, রাইট? ওমেগা এ ছিল না? যখন মধ্যাবস্থান দিয়ে যায়, খেয়াল করো, যখন মধ্যাবস্থান দিয়ে যায় আমরা যদি ভি ম্যাক্স এইভাবে না করে জাস্ট তুমি ভি এর ইকুয়েশন দিয়ে এটা বের করতে চাইতা, মধ্যাবস্থান মানে হচ্ছে সাম্যাবস্থান, তখন আমরা ইকুয়েশনটা কিভাবে লিখতাম? ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রাইট? এক্স এর মান তুমি 0 বসায় দাও, মধ্যাবস্থান মানে এক্স এর মান 0, এক্স এর মান 0 বসায় দিলে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা এ, এই ইকুয়েশনটাই আসে। তো আমরা যেহেতু জানি যে মধ্যাবস্থান দিয়ে যাওয়ার কালে বেগ সর্বোচ্চ হয়, তো আমরা এখানে লিখে ফেলতে পারি ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা এ। এইটাকে মডিফাই করলে এই জিনিসটাই আসে। তো খেয়াল করো, মানটা বসিয়ে দিই। ওমেগা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এখানে যেহেতু পর্যায়কাল আছে আমরা পর্যায়কালের হিসেবে লিখতে পারি 2 পাই বাই টি, আর এর মান তো দেয়াই আছে। তো খেয়াল করো 2 পাই বাই 1.05 আর এর মান দেয়া আছে হচ্ছে 0.025। তো বের করে ফেলো, ক্যালকুলেশন করে আমরা বের করি, দেখি কি আসে।
2 ইন্টু পাই ইন্টু 0.025 ডিভাইডেড বাই 1.05, তাহলে কত হয় 0.149। ওকে, ঠিক আছে, অ্যান্সার কি মিলছে? (0.1495996502), তাহলে আমরা এটাকে লিখে ফেলতে পারি 15 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। নেক্সট ম্যাথ। এখানে জাস্ট আমার বুঝতে হবে মধ্যাবস্থান, মধ্যাবস্থান সাম্যাবস্থান এক, এবং মধ্যাবস্থান বা সাম্যাবস্থানে কি সরণ 0। তো এই জিনিসটা যদি আবার একটু আমরা দেখাই, একটু মনে করে দেখো যে সরল ছন্দিত গতি আমরা এইভাবে দেখাতে পারি না। খেয়াল কর একটু, যে এই যে মনে কর একটা রেখা, আমরা এটা মনে কর ইসে দেখালাম লিনিয়ার সিম্পল হারমোনিক মোশন। ওকে, তো মনে কর একটা পার্টিকেল এই যেরকম আছে এখানে, এই পার্টিকেলটা ফার্স্টে আমার এই যে এই দিকে হইলো কিছুটা সময়, এই দিকে গেল, তারপরে কি করলো আবার ব্যাক করে এই দিকে আসলো, তারপরে কি হইলো চিন্তা কর, আবার এই বিপরীত দিকে গেল, তারপরে আবার কি হবে বিপরীত দিক থেকে উপরের দিক থেকে আবার সাম্যাবস্থানে ফিরে আসবে। ক্লিয়ার? এই জিনিসটা কি বোঝা যাচ্ছে কি হচ্ছে গতিটা? ফার্স্টে হচ্ছে আমি যদি পজিশন দিয়ে দেখাই, ও থেকে এ তে গেল, ওকে, আবার এ থেকে ও তে আসলো, আবার এই যে ও পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, আবার বি থেকে ওতে আসলো। এটা কি একটা পার্টিকেল, ঠিক আছে, একটা পার্টিকেল ও থেকে এতে আসলো, এ থেকে ওতে গেল, ও থেকে আবার বিতে গেল, বি থেকে ওতে আসলো। তো এখানে মধ্যাবস্থান কোনটা দেখতো? এই যে ও পয়েন্ট, রাইট, ও পয়েন্ট। তাহলে ও পয়েন্টে কি সাম্যাবস্থান বা মধ্যাবস্থান? মধ্যাবস্থানের সরণ কত বলতো? 0 না? মধ্যাবস্থানের সরণ 0। ক্লিয়ার? 0। তো এখন খেয়াল কর সরণটা কোন দিকে হইতেছে। মনে ফার্স্ট কেস চিন্তা কর, ও থেকে এতে আসতেছে, তাই না? ও থেকে এতে আসতেছে, তো সরণটা কোন দিকে হচ্ছে? ও থেকে এ এর দিকে, রাইট? তো খেয়াল কর সরণ যদি ও থেকে এ এর দিকে হয়, ত্বরণ হবে কি বিপরীতে না? ত্বরণ হবে বিপরীতে। এটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের কন্ডিশন, যে ত্বরণ হবে সরণের সমানুপাতিক এবং বিপরীত দিকে। a is proportional to -x। ওকে, প্রত্যেকটা কি ইজি, ঠিক আছে? তো খেয়াল কর এইটাই হচ্ছে মধ্যাবস্থান বা সাম্যাবস্থান। এটা দেখালাম আমরা, এটা এখানে লিনিয়ার একটা সিম্পল হারমোনিক মোশন দেখানো হয়েছে, যে ও থেকে এ, এ থেকে ও, ও থেকে বি, আবার বি থেকে ও, এই চারটা ফেজ মিলে একটা কি হয়েছে পূর্ণ কম্পন সৃষ্টি হয়েছে, রাইট? বা একটা পুরা মোশন, মানে একটা কি তৈরি হয়েছে, একটা কম্পন হয়েছে। ক্লিয়ার? এই পুরাটা মিলে একটা পূর্ণ দোলন বা একটা পূর্ণ কম্পন সৃষ্টি হয়েছে, এবং এই চারটা ফেজ কমপ্লিট করতে যেই টাইমটা লাগছে সেই টাইমটাকে আমরা কি বলবো? পর্যায়কাল টি। ক্লিয়ার? বুঝা গেছে? এই চারটা ফেজ মিলে যে টাইমটা লাগছে সেটাই কি পর্যায়কাল টি। আর বিস্তার কতটুকু বল দেখি? ও থেকে এ পর্যন্ত দূরত্ব, সর্বোচ্চ যত দূরত্বে আসছে। আবার এইখানে আরেকটা কন্ডিশন হচ্ছে যে ও থেকে এর দূরত্ব যা হবে, ও থেকে বি এর দূরত্ব কি হবে? সেম হবে। ক্লিয়ার? নিচের দিকে যতটুকু যাবে সর্বোচ্চ, উপরের দিকেও ততটুকুই যাবে, আর সর্বোচ্চ যতটুকু গেছে সেটাই হচ্ছে সর্বোচ্চ সরণ বা বিস্তার। ক্লিয়ার? আশা করি জিনিসটা বুঝে গেছে। এখন আয় 6 নম্বর ম্যাথ। কি বলা হয়েছে আমরা যদি একটু খেয়াল করি কোশ্চেনটা পর, যে এ বিস্তার বিশিষ্ট সরল ছন্দিত স্পন্দনরত বস্তুকণার সাম্যাবস্থান থেকে কত দূরে এর বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। কোশ্চেনটা খেয়াল কর, যে এ বিস্তার বিশিষ্ট সরল ছন্দিত গতিতে স্পন্দনরত। এখানে সরল ছন্দিত গতিতে স্পন্দনরত লিখলে কথাটা ভালো শোনা যায়।
এ বিস্তার বিশিষ্ট সরল ছন্দিত গতিতে স্পন্দনরত বস্তু কণার সাম্যাবস্থান থেকে কত দূরে এর বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। তো খেয়াল করে দেখ, এখানে আমাকে বের করতে বলছে কি এক্স, রাইট? এক্স এর মান বের করতে হবে না? এক্স এর মান বের করতে হবে। তো খেয়াল কর যে আমরা কি জানি, সর্বোচ্চ বেগের ইকুয়েশনটা কি? ভি ম্যাক্স, সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স কত? ওমেগা এ, ওমেগা ইন্টু এ, ওকে। আর খেয়াল করে দেখ যে এক্স দূরত্বে বেগটা কত হবে? এক্স সরণ, সরণ যখন এক্স তখন বেগ কত হয়? সরণের ফাংশন হিসেবে যদি আমরা বেগকে দেখাই তাহলে আমরা এইভাবে দেখাতে পারি না, ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এভাবে দেখানো যায়, রাইট? তো খেয়াল কর যে আমার কন্ডিশনটা কি বলা আছে, যে সর্বোচ্চ বেগের অর্ধেক হবে কত দূরে, অর্থাৎ এক্স এর মান কত হইলে এই ভি ম্যাক্স এর অর্ধেক হবে, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি এখানে, ভি ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স এর অর্ধেক, ভি ম্যাক্স বাই 2 লিখা যায়? এটা লিখা গেলে শেষ, খেলা তো শেষ, এখানে মানগুলো বসায় দে। ভি সমান সমান কি লিখতে পারি, ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার, রাইট, ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু এ বাই 2, রাইট? তাহলে খেয়াল কর ওমেগা ওমেগা দুই সাইড থেকে ক্যান্সেল আউট হয়ে যায়, বা উভয় পক্ষকে আমরা ওমেগা দ্বারা ভাগ করতে পারি। তো ভাগ করে দিলে কি হয়, উভয় পক্ষকে ভাগ করে দিলাম, আবার উভয় পক্ষ যদি বর্গ করে দিই তাহলে কি হয় দেখ, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই 4 লিখা যায়? এটুকু বুঝছিস যে আমরা ফার্স্টে উভয় পক্ষকে ওমেগা দ্বারা ভাগ করে দিছি, তারপরে বর্গ করে দিছি, উভয় পক্ষকে বর্গ করছি, বর্গ করার ফলে দেখ এখানে আমরা কি লিখবো, এক্স এর মানটা বের করবো, ওকে। এক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। তাহলে দেখ রুট 3/2 এ, ক্লিয়ার? ক্যালকুলেশনটা আশা করি বুঝতে পারছিস। তাহলে বল কত দূরে বেগ হবে অর্ধেক, সর্বোচ্চ বেগের অর্ধেক? রুট 3/a দূরত্বে, ক্লিয়ার? রুট 3/a দূরত্বে, বুঝতে পারছিস? খুবই সহজ ম্যাথ। তো পরের ম্যাথটা দেখ কি বলা হয়েছে, 7 নম্বর কোশ্চেন। একটি কণা সরল দোলন গতিতে দুলছে, সরল দোলন গতিতে দুলছে যখন এটি মধ্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার দূরে, তখন এর গতিবেগ যথাক্রমে 4 সেন্টিমিটার পার সেকেন্ড এবং 3 সেন্টিমিটার পার সেকেন্ড। কোশ্চেন হচ্ছে গোলকটির বিস্তার ও দোলনকাল কত? ক্লিয়ার? একটা কণা সরল দোলন গতিতে দুলতেছে, সেই কণাটার যখন সাম্যাবস্থান বা মধ্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে থাকে তখন তার গতিবেগ দেয়া আছে, আবার যখন 3 সেন্টিমিটার দূরে থাকে তখন সেটার গতিবেগ দেয়া আছে। বলা হয়েছে বিস্তার আর দোলনকাল কত। তাহলে আমাকে দেখ ভেরিয়েবল কয়টা বের করতে বলছে, 2টা না? একটা হচ্ছে বিস্তার এ আর একটা হচ্ছে দোলনকাল টি, তাই তো? 2টা ভেরিয়েবল বের করতে বলছে আমাকে। তাহলে 2টা ভেরিয়েবল বের করতে পারি আমরা 2টা ইকুয়েশনের মাধ্যমে, তাই তো? 2টা ভেরিয়েবল বের করতে কয়টা ইকুয়েশন লাগবে বল দেখি, অ্যাটলিস্ট কয়টা লাগবে? 2টা ইকুয়েশন, এটা আমরা জানি। তাহলে দেখ 2টা ইকুয়েশন আমরা দাঁড়া করাইতে পারি না? 2টা ইকুয়েশন ইজি আমরা দাঁড়া করাইতে পারি, কারণ দেখ আমরা ফর্মুলা কি জানি, যে গতিবেগের ফর্মুলা এক্স এর ফাংশন হিসেবে বা দূরত্বের ফাংশন হিসেবে সরল দোলন গতিতে যদি কোনো একটা কণা দোলে তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? এটুকু তো আমরা জানি, ঠিক আছে? তাহলে দেখ এখানে ওমেগা আর এ, এই দুইটা কি কনস্ট্যান্ট, জাস্ট ভিটা কার ফাংশন, এক্স এর ফাংশন, তাই না? তাহলে খেয়াল কর প্রথম কেসে যখন 2 সেন্টিমিটার
মধ্যাবস্থান থেকে যখন দূরত্ব 2 সেন্টিমিটার, তখন আমরা কি লিখতে পারি? ইকুয়েশনটা কেমন দ্বারা করানো যায়? ভি কত হবে বল? ভি কত হবে বল? 4। ভি হবে 4 ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স এর মান কত? 2 সেন্টিমিটার, তাহলে -4। তারপরে খেয়াল কর, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন দে, আরেকটা আমরা দিব 2 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশনটা কি হবে? 3 মিটার দূরে 3 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে 9 ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস 9। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, তাই তো? এইটুকু বুঝে গেছে? এইটুকু ক্লিয়ার? তো এইখান থেকে দুইটা ইকুয়েশন থেকে আমার কাজ হবে কি? দুইটা ইকুয়েশন থেকে আমার দুইটা ভ্যারিয়েবলের মান বের করা। তো খুবই সহজ, করে ফেলি আমরা। 1 নাম্বারকে 2 নাম্বার দ্বারা ভাগ দে, তাহলে একটা ভ্যারিয়েবল ক্যান্সেল আউট হয়ে যায়। 1কে 2 দ্বারা বা 2কে 1 দ্বারা ভাগ দিতে পারিস, খেয়াল কর দিলে কি হয়। 1/2 করে দেখি কেমন হয়। আমরা পাই 4/9 ইজ ইকুয়াল টু কি হয়? রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস 9, তাই তো? এইটুকু ঠিক আছে? তাহলে দেখ, উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে এখানে হয় 16, এখানে হয় 81 ইজ ইকুয়াল টু কি লিখা যায়? ও সরি, আমি তো একটা ভুল করে ফেলছি। ভুল করছি না? দেখ, এইখানে আমরা 9 লিখছি, এখানে তো 9 না। ভি এর মান কত ছিল? 3 স্কয়ার, ভি স্কয়ার না তো 3, তাই তো? ফোর বাই 3 এখন পাই 16/9। তো বর্গ করে দিলে এ স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 9। তো এখন দেখ কি লেখা যায় পরের লাইনে? 16 এ স্কোয়ার মাইনাস 16 ইন্টু 9। 16 ইন্টু 9 কত হয়? 160 থেকে 16 বাদ দে, 160 থেকে 16 বাদ দিলে 144, 144। আর ডান সাইডে বা রাইট হ্যান্ড সাইডে কি থাকে? 9 এ স্কোয়ার মাইনাস 4 নং 36, ঠিক আছে? তো এইখান থেকে দেখ আমরা কি লিখতে পারি? 7 এ স্কোয়ার, এই পাশে নিয়ে গেলাম 9কে, 7 এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 144 থেকে 36 বাদ দিলে কত হয়? 108, রাইট? 108ই তো থাকে নাকি? 108। তাহলে দেখ এ ইজ ইকুয়াল টু কি লিখা যায়? রুট ওভার 108 ডিভাইডেড বাই 7, রুট 108 ডিভাইডেড বাই 7। কত হয়েছে? 3.9279222024, তার মানে 3.93। এককটা কিসে হবে বল দেখি? এখানে একক আমরা নিছিলাম কি? সেন্টিমিটারে, সবই সেন্টিমিটারে ছিল, তাহলে আমরা সেন্টিমিটারে রাখবো সিজিএস একক, বিস্তার হবে সেন্টিমিটারে। ওকে, তাহলে এটা কি পাইলাম আমরা? এটা কি পাইছি বল দেখি? এটা হচ্ছে আমরা পাইলাম বিস্তার। তো এখন আমার যদি দোলনকাল বের করতে বলে, খুবই সহজ, এ এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসায় দে, তাহলে আমরা ওমেগা পাবো, তাই তো? আর ওমেগা পাইলে টি বের করা কোনো ব্যাপারই না। দেখ এ এর মান যদি আমরা কোনো একটা ইকুয়েশনে বসায় দেই তাহলে কি হবে? আমরা বসায় দিয়ে কি পাই খেয়াল কর। আমরা লিখতে পারি 4 ইজ ইকুয়াল টু ওমেগা মানে হচ্ছে 2π/t, 2π/t রুট ওভার এর মানটা বসায় দিব। এর মানটা ক্যালকুলেটরে সেভ করছি, এখন আমরা এর মানটা জাস্ট বসায় দিব। দুই পাশে বর্গ কর, বর্গ করলে কি হয়? উভয় পক্ষকে বর্গ করলে আমরা পাই হচ্ছে 4 এটা বর্গ করলে হয় 16, তাহলে 16t স্কোয়ার বাই 4π স্কোয়ার ইজ ইকুয়াল টু
এ স্কোয়ার মাইনাস 4 বা এ আমরা বের করবো হচ্ছে টি, তাই তো, দোলনকাল, বা টি ইজ ইকুয়াল টু কি পাই, বা টি ইজ ইকুয়াল টু পাই হচ্ছে 4 পাই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 16, রাইট, 16। তো এখন এ এর মানটা বসায় দে, আমরা যে ক্যালকুলেট করি 4 ইন্টু পাই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 16 কত আসছে? টি রুট হবে না এটা? তাহলে রুট হইছে, ক্যালকুলেশন করছিস, কত আসছে? 5.31। দাঁড়া, 4 পাই স্কোয়ার, 4 ইন্টু পাই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস 4, 5.31, ইয়েস, ঠিক আছে। তাহলে টি পাইলাম কত? 5.31 সেকেন্ড। ক্লিয়ার? বুঝতে পারছিস ম্যাথটা কেমনে করছি? জাস্ট দুইটা ইকুয়েশন দিয়ে সলভ করছি, দুইটা ইকুয়েশন, খুবই সহজ ম্যাথ। তো এখন আয় 8 নাম্বার ম্যাথ। খেয়াল কর কি বলা হয়েছে, 15 কেজি ভরের একটি শিশু 4 মিটার দৈর্ঘ্যের একটি দোলনায় দুলছে। দোলনার বিস্তার হচ্ছে 0.5 মিটার। 1 নাম্বার কোশ্চেন দোলনকাল কত, 2 নাম্বার কোশ্চেন দোলনকাল শিশুটির ভরের উপর নির্ভর করে কি না, নির্ভর করে না। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে শিশুটির সর্বাধিক বেগ কত। এখন খেয়াল কর, শিশুর আগে একটি বসে, এটা তো আমরা জানি, এটা আমরা যে ইংলিশে পড়ছি। শিশুর আগে কি বসে? শিশুকে মনে কর, শিশুর ক্ষেত্রে কোন প্রোনাউন বসে? ইট, রাইট? শিশুর ক্ষেত্রে হি বসে না সি বসে? কোনোটাই বসে না, শিশুর ক্ষেত্রে বসে কি? ইট। তাহলে আমরা একজন শিশু না বলে আমরা একটি শিশু বলতে পারি, তাই না? তো যাই হোক, আমরা এগুলো নিয়ে কাজ করতেছি না, আমরা কাজ করতেছি এটার ক্যালকুলেশন নিয়ে। দেখি যে দোলনকাল কত। 1 নাম্বার কোশ্চেন, কোশ্চেনে কি কি দেয়া আছে? ভর দেয়া আছে। ভরের কি কোনো কাজ আছে? নাই তো, দোলনকালের ক্ষেত্রে ভরের কোনো কাজ নাই। তো খেয়াল করে দেখ যে একটা শিশু যখন দোলনায় দুলে, দোলনাটা কিসের মতো আচরণ করতেছে? সরল দোলকের মতো আচরণ করতেছে, রাইট? তাই তো? তাহলে আমরা এখানে সরল দোলকের দোলনকালের ফর্মুলা ইউজ করতে পারি। খেয়াল করে দেখ, তাহলে আমরা টি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 2 পাই রুট ওভার এল বাই জি, রাইট? এইখানে খেয়াল কর, এল এর মানটা কি দেয়া আছে? হ্যাঁ দেয়া আছে, দৈর্ঘ্য দেয়া আছে না, অর্থাৎ এল এর মান দেয়া আছে, তাই তো? এল এর মান কত? এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই যে কি কি দেয়া আছে। এল হচ্ছে 4, এল দেয়া আছে হচ্ছে 4 মিটার, বিস্তার এ দেয়া আছে 0.5 মিটার, শিশুর ভর দেয়া আছে এম হচ্ছে 15 কেজি। তো খেয়াল কর, দোলনকাল আমরা বের করে ফেলতে পারি। আমরা জি এর মান ধরবো হচ্ছে 9.8 বা 9.81 ধরে আমরা টি এর মানটা বের করতে পারি। তো ক্যালকুলেশন কর, এল এর মানটা বসায় দে 4, এন এর জি এর মান বসায় দে 9.81। তো কত হয়? এখান থেকে আমরা টি পেয়ে যাব, রাইট? তারপরে খেয়াল কর, 2 নম্বরে বলা হয়েছে যে ভরের উপর নির্ভর করে কি না। দোলনকাল শিশুর ভরের উপর নির্ভর করবে না, এটা আমরা
দোলনকালের যে সরল দোলকের যে 4টা ফর্মুলা পড়ছিলাম বা 4টা ল, সরল দোলকের 4টা সূত্র বা 4টা ল পড়ছিলাম, ওইখানে 4th লতে বলা হয়েছে যে ভরের উপরে ডিপেন্ড করবে না। ওকে, এইখানে শিশু হচ্ছে কি বব হিসেবে কাজ করতেছে না, সরল দোলকের বব হিসেবে কাজ করতেছে, তো ববের ভরের উপর নির্ভর করবে না, ববের উপাদান বা ঘনত্ব এগুলোর উপরে ডিপেন্ড করবে না, শেপের উপরেও ডিপেন্ড করবে না, সুতরাং দুয়ে অ্যান্সার হবে নির্ভর করবে না। তারপরে দেখ 3 নম্বরে কি বলা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে যে সর্বাধিক বেগ কত হবে। তো বল কোন ফর্মুলা দিয়ে আমরা করতে পারি সর্বাধিক বেগ? মনে আছে সর্বাধিক বেগ ভি ম্যাক্স এর ফর্মুলাটা কি হবে? ওমেগা এ, ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা এ, রাইট? ওমেগা এ, ওমেগাটা কত? ওমেগা হচ্ছে 2π/t, রাইট? এখান থেকে আমরা টি বের করে ফেলতে পারবো। আর এর মান হচ্ছে এখানে বিস্তার, দোলনায় বিস্তার হচ্ছে 0.15, তাহলে বসায় দে 0.5 বসায় দে। টি এর মান এখান থেকে কত আসছে ক্যালকুলেশন করছিস? করে দেখ যে কত আসে। 2 × π √/√ 4/9.81, তাহলে হয় এটা আসে হচ্ছে 4.012133361, তাহলে আমরা লিখতে পারি 4 সেকেন্ড। এটা এতে স্টোর কর, এখানে বসায় দে, এখানে বসা 2 × 0.5 π/t, এখানে থাকে π/t, π/t মানে কি 0.783 মিটার/সেকেন্ড। ক্লিয়ার? আশা করি দুইটা হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছিস? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তারপরে 9 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে যদি একটু খেয়াল করি। কোন স্প্রিং এর এক প্রান্তে 40 কেজি ভরের একটি বস্তু সরল ছন্দিত গতিতে স্পন্দিত হওয়ার সময়, গতিতে কথাটা লেখে নাই, লিখে নিবি, গতিতে কথাটা লিখলে ভালো শোনা যায়। এটা সরল ছন্দিত গতিতে স্পন্দিত হওয়ার সময় বস্তুটি তার সাম্যাবস্থান থেকে সর্বাধিক 12 সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে, তার মানে বিস্তার বলে দেয়া আছে 12 সেন্টিমিটার, এবং বস্তুটির পর্যায়কাল বলে দেয়া আছে 1.5 সেন্টিমিটার, 5 সেকেন্ড। স্প্রিং সাম্যাবস্থান থেকে 6 সেন্টিমিটার দূরের অবস্থানে বস্তুটির দ্রুতিগত ছিল, অর্থাৎ ভি চাইছে, রাইট? তো খেয়াল কর আমরা ভি কিভাবে বের করতে পারি। আমরা যদি ইকুয়েশন ভি এর ফর্মুলাটা লিখি, ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? ওমেগা √a² - x², তাই তো? এখন দেখ ওমেগাটা কত, ওমেগা কি এখানে দেয়া আছে? ওমেগা তো দেয়া নাই, পর্যায়কাল দেয়া আছে, তাই তো? আচ্ছা, খুবই সহজ, পর্যায়কাল দেয়া থাকলে ওমেগা বের করার কোনো ব্যাপারই না। 2π/t √ কত? সর্বাধিক 12 সেন্টিমিটার, রাইট? তাহলে বসা এখানে 12, এখানে আমরা টি এর মান নিব কিসে? সেকেন্ডে। 12 সেন্টিমিটার দিয়ে করা যায়, সেন্টিমিটার দিয়ে করলে অ্যান্সার হবে সেন্টিমিটার/সেকেন্ডে। করে ফেল, তাহলে 12² - 6²। ওকে, ক্যালকুলেশন কর, দেখ কত আসে। টি এর মান কত বসাবি? পর্যায়কাল 2 × π / টি এর মান হচ্ছে 1.5 ইন্টু √12² - 6², 43.53 এককটা হবে সেন্টিমিটার/সেকেন্ড। কেন হবে বুঝতে পারছিস? আমরা
এ আর এক্স কে সেন্টিমিটার পার সেকেন্ডে নিছি, ক্লিয়ার? সেন্টিমিটার পার সেকেন্ডে নিছি। আর এখন যদি তুই বলতি যে মিটার পার সেকেন্ডে নিয়ে করবি, তুই করতে পারতি, জাস্ট এগুলাকে মিটার পার সেকেন্ড মিটারে নিতি। বিস্তার আর সরণকে মিটারে নিলেই আমরা মিটারে পেয়ে যেতাম। এখন দেখ নেক্সট কোশ্চেন। এখানে একটা জিনিস খেয়াল করার আছে যে এখানে কিন্তু খুব একটা কাজে লাগতেছে না বাকি জিনিসগুলা, তাই না? এই যে 40 গ্রাম, এখানে কি কোনো কাজ করতেছি 40 গ্রাম নিয়ে? 40 গ্রামের কাজ নাই। তো কোশ্চেনে মাঝে মাঝে কিছু ইনফরমেশন থাকবে যেগুলো আমার ইউজ করতে হবে না, আননেসেসারি কিছু ইনফরমেশন থাকবে। তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই যে তাহলে এটার কাজ কি, এভাবে চিন্তা করার কিছু নেই যে অঙ্ক তাহলে মনে হয় ভুল গেছে, অন্য কিছু করতে হবে। তো এরকম মাঝে মাঝে আননেসেসারি কিছু ইনফরমেশন দিয়ে দিবে, বাট তোর বুঝতে হবে যে এটা কি আমার কাজে লাগবে নাকি লাগবে না। সবসময় যে কাজে লাগবে এমন কোনো কথা নাই। তো 10 নম্বর কোশ্চেন আমরা দেখি কি বলা হয়েছে। 10 নম্বরে বলা হয়েছে একটি 2.5 কেজি ভরের বস্তু প্রতি সেকেন্ডে 3 বার সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হয়। যখন সাম্যাবস্থান থেকে সরণ হয় 5 সেন্টিমিটার, তখন এর ত্বরণ এবং এর উপর ক্রিয়াশীল পুনরায়ন বল বা রিস্টোরিং ফোর্স, যেটাকে আমরা বলতে পারি স্প্রিং বল, রাইট? পুনরায়ন বল বা রিস্টোরিং ফোর্স কত হবে? পারা যাবে না, কোশ্চেনটা কি বুঝে গেছে? তো খেয়াল করে দেখ কিভাবে আমরা করতে পারি। আমার এফ এর মান চাইছে, এফ এস স্প্রিং বলের মান চাইছে, আর ত্বরণ চাইছে, রাইট? তো খেয়াল কর ত্বরণটা আমরা কিভাবে বের করতে পারি। ত্বরণকে আমরা সরণের ফাংশন হিসেবে বের করতে পারি না? দেখ আমরা কি জানি, ত্বরণ ইজ ইকুয়াল টু কি, এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, রাইট? মাইনাস সাইনটা কিসের জন্য এটা কি বুঝিস? এখানে মাইনাস সাইনটা হচ্ছে ত্বরণ সবসময় সরণের বিপরীতে। সরল ছন্দিত গতির একটা প্রধান শর্ত হচ্ছে, সরল ছন্দিত গতির প্রধান শর্ত হচ্ছে ত্বরণ হবে সরণের বিপরীতে। যেই দিকে সরণ হবে ত্বরণ তার বিপরীতে কাজ করবে, অর্থাৎ বল কাজ করবে তার কিসে? বিপরীতে। তো এই কারণেই এই ফর্মুলায় মাইনাসটা আসছে। তো খেয়াল কর এইখানে আমরা কিভাবে করব। এক্স এর মানটা তো দেয়া আছে 5 সেন্টিমিটার, ওমেগা কি দেয়া আছে? ওমেগা তো দেয়া নাই। ওমেগাটা আমার কিভাবে লিখতে পারি? 2 পাই বাই কি টি, তাহলে 2 পাই বাই টি এটার স্কয়ার হোল স্কয়ার ইনটু এক্স, রাইট? তো খেয়াল কর এখানে টি এর মান কত হবে? টি এর মান কত হবে বল আমাকে। টি এর মান কত হবে কিভাবে বের করবি? 1/3 সেকেন্ড। শাবাশ, টি এর মান হবে হচ্ছে 1/3 সেকেন্ড, কারণ 1 সেকেন্ডে 3 বার স্পন্দন হইতেছে। আর আমরা জানি একবার স্পন্দন হইতে যেই টাইম লাগে সেটাই হচ্ছে কি? টি, ক্যাপিটাল টি বা পর্যায়কাল। তাহলে দেখ এখানে 1 সেকেন্ডে হয় 3 বার, তাহলে একবার হয় কয় সেকেন্ডে? 1/3 সেকেন্ডে, রাইট? তাহলে আমরা এখানে কি লিখতে পারি খেয়াল কর, ভ্যালুগুলো আমরা যদি এখানে লিখি, ক্যাপিটাল টি হচ্ছে 1/3 সেকেন্ড। তারপরে দেখ এক্স হচ্ছে 5 সেন্টিমিটার, রাইট? ঠিক মিটারে তুই কনভার্ট করতে পারিস। মিটারে যদি কনভার্ট করে নিই তাহলে হয় 0.05 মিটার। এখন দেখ আমরা যদি মানগুলো বসিয়ে দিই, টি আর এক্স এর মান বসিয়ে দিয়ে করে ফেল, মাইনাস 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই এটা 1/3 স্কোয়ার, মানে হচ্ছে এইভাবে লিখতে পারি আমরা, ইন্টু 9 ইন্টু এক্স কত? 0.05 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। $17.765, ওকে? এ কত আসে? 17.76। ঠিক আছে, 17.765 বা 76 যদি তুই লিখিস লিখতে পারিস।
76 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমার এ যদি পেয়ে যাই তাহলে আমার পুনরায়ন বল পেয়ে গেলাম না এখান থেকে? কিভাবে বল দেখি, নিউটনের দ্বিতীয় সূত্র বসায় দে, হয়ে গেল। এফ ইজ ইকুয়াল টু কি, এম এ। তাহলে এম এর মান তো দেওয়া আছে বস্তুটার ভর 2.5 ইন্টু মাইনাস 17.76, ক্লিয়ার? নিউটন। তাহলে কত হয় এটাকে 2.44.4132.198, তাহলে এটাকে আমরা লিখতে পারি 44.41 নিউটন। ক্লিয়ার? ঠিক আছে। তো দেখ, যখন পুনরায়ন বল বলবে, এখানে একটা জিনিস খেয়াল কর, আমরা এখানে এফ বের করলাম, পুনরায়ন বল যখন বলবে তার মানে হচ্ছে পুনরায়ন বল নেগেটিভই হবে সব সময়। পুনরায়ন বল যেহেতু নেগেটিভই হবে, এফ আমরা নেগেটিভ পাইছি, তার মানে কি এফ ইজ ইকুয়াল টু 44.41 নিউটন, এইভাবে লিখতে পারি। এটা হচ্ছে পুনরায়ন বল। এই জিনিসটা এইভাবে বলতে পারি যে কোশ্চেনে যখন আমাকে বলে দিল যে মন্দন, তাহলে কি ত্বরণের সাথে আমার নেগেটিভ সাইন দেওয়ার দরকার আছে, এ ইজ ইকুয়াল টু নেগেটিভ এত? যখন মন্দন বলবে তখন কি বলার দরকার আছে যে -5 মিটার পার সেকেন্ড? বলার দরকার আছে? বলার দরকার নাই, তাই তো? ত্বরণ -5 মানে মন্দন 5, ক্লিয়ার? তো পুনরায়ন বলটা ঠিক একই জিনিস, বুঝতে পারছিস? এখন 11 নম্বরে কি বলা হয়েছে খেয়াল কর, যে একটি সরল ছন্দিত গতির সমীকরণ y is equal to 10 sin 10t minus π/3 মিটার এর কম্পাঙ্ক, সর্বাধিক সরণ, গতিবেগ এবং ত্বরণ বের করো। তো খেয়াল কর আমরা কিভাবে বের করবো এটা, খুবই সহজ জিনিস। আমার কম্পাঙ্ক কত হবে বল দেখি, ইকুয়েশনটা আমরা ফার্স্টে লিখি, y is equal to 10 sin 10t minus π/3। তো এইখানে দেখ আমরা কি জানি, আমার জেনারেল ইকুয়েশনটা কি, সরল ছন্দিত গতির যদি সরণ হয় y, তাহলে y is equal to কি লিখতে পারি, a sin ওমেগা t প্লাস ডেল্টা, রাইট? ঠিক আছে, এটা 8 লিখিনি, ডেল্টা লিখছি, বুঝিস? এটা তো আমরা দেখছি, তাই না? এটা হচ্ছে ডেল্টা। তো এখন দেখ যে এখানে তুলনা কর, দুইটা সমীকরণ যদি কম্পেয়ার করি তাহলে এ এর মান কত পাই, দেখ 10, তাহলে সর্বাধিক সরণ পেয়ে গেলাম। সর্বাধিক সরণ কি, বিস্তার, তাই তো? সর্বাধিক সরণের আরেক নাম কি, বিস্তার না? সর্বাধিক সরণ বা সর্বোচ্চ সরণ মানে হচ্ছে বিস্তার। তাহলে সর্বাধিক সরণ বা বিস্তার এ ইজ ইকুয়াল টু কি, আমরা ইকুয়েশন কম্পেয়ার করে পেয়ে যেতেছি 10। একক কিসে হবে দেখ, এই যে সরণের সমীকরণে এককটা দেওয়া আছে মিটার, তাহলে এটাও হবে কি মিটারে। তারপরে দেখ আমার ওমেগা কত, এখানে ওমেগা হচ্ছে 10, তাই তো? ওমেগা যদি 10 হয়, আমাকে ওমেগা চাইছে না, চায় নাই, কম্পাঙ্ক চাইছে, তাহলে 2πf ইজ ইকুয়াল টু 10, ওমেগা ইজ ইকুয়াল টু তো 2πf, তাহলে 2πf 10, তাহলে f ইজ ইকুয়াল টু 10/2π, রাইট? এইটুকু লেখা যায়। তাহলে দেখ কত আসে, 5/π। একক কি হবে, হার্টস বা সাইকেল পার সেকেন্ড, বুঝিস? তারপরে দেখ গতিবেগ চাইছে, গতিবেগটা আমরা কিভাবে বের করব, আইডিয়া আছে? v ইজ ইকুয়াল টু কি, গতিবেগ বা বেগ, v ইজ ইকুয়াল টু ওমেগা √a² মাইনাস x², ঠিক আছে? তাহলে দেখ গতিবেগটা কিভাবে বের করবি, টাইম তো দেয়া নাই,
সর্বাধিক গতিবেগ অ্যাকচুয়ালি এখানে সর্বাধিক সরণ, সর্বাধিক গতিবেগ এবং সর্বাধিক ত্বরণ, এই জিনিসগুলো বের করতে হবে। ক্লিয়ার? সর্বাধিক গতিবেগ, সর্বাধিক সরণ, সর্বাধিক ত্বরণ। তো দেখ ভি ম্যাক্স আমরা কি জানি বল? ওমেগা এ, রাইট? ওমেগা তো আমরা পাইলাম 10 আর এ পাইলাম কত? এও 10, তাহলে 100 হবে না? 10 ইন্টু 10 100 মিটার পার সেকেন্ড ইউনিট। তারপরে দেখ এ ম্যাক্সটা কত? সর্বোচ্চ সরণ, সর্বোচ্চ ত্বরণ। এ ম্যাক্স মাইনাস ওমেগা স্কোয়ার এ, রাইট? তাহলে দেখ মাইনাস ওমেগার মান কত? 10, তার মানে 10 স্কোয়ার ইন্টু 10, তাহলে কি বল? মাইনাস কত? 1000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছিস। ঠিক আছে, এখন পরে কোশ্চেনে কি বলা হয়েছে 12 নম্বরে। কোশ্চেনটা পড়, দেখ। 1 মিনিট। একটু পানি খেয়ে আসি। হ্যাঁ, 12 নম্বর কোশ্চেনে কি বলা আছে একটু দেখি। যে y is equal to 0.2 sin 200t সমীকরণ মেনে চলা সরল ছন্দিত স্পন্দনরত বস্তু কণার সর্বোচ্চ বেগ এবং সর্বোচ্চ ত্বরণ নির্ণয় করো। তো খুবই ইজি, সমীকরণের সাথে আমরা তুলনা করি। আমরা সরল ছন্দিত গতিসম্পন্ন কণার জেনারেল সমীকরণ, যেটা সাধারণ সমীকরণ, সেটা নিয়ে যদি কাজ করি, y is equal to আমরা কি জানি? a sin ওমেগা t। তো দেখ এখানে আছে y is equal to 0.2 sin 200t, রাইট? তো এখন তো সবই দেয়া আছে, a দেয়া আছে, আবার কি দেয়া আছে? এ দেয়া আছে, ওমেগাও দেয়া আছে, তাহলে তো হয়েই গেল। বল সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স কত হবে? ওমেগা এ। আর সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্স কি হবে? মাইনাস ওমেগা স্কয়ার এ। ক্লিয়ার? বুঝিস? মানগুলো বসায় দে। এ এর মান কত এখানে? এ এর মান কত? কম্পেয়ার কর, এই যে এই ইকুয়েশনটা আর হচ্ছে এইটা তুলনা করলে আমরা কি পাই? a is equal to 0.2। একক তো অ্যাকচুয়ালি দেয়া নাই, দেয়া আছে এখানে না, চলো একক দেয়া নাই, তাহলে এখানে কিছু লেখা তো যায় না শিওরলি। একক যদি দেয়া না থাকে একক লিখে রাখ, ইউনিট লিখে রাখবি বা একক। তারপর দেখ ওমেগা দেয়া আছে 200, ঠিক আছে? মান বসায় দিলে হয়ে যাবে। এখন আয় নতুন টাইপ 13 নাম্বার কোশ্চেন। কি বলা হয়েছে? খুবই সহজ কোশ্চেন এবং মজার। কোন স্থানের অভিকর্ষ ত্বরণের মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, 1.2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলক ওই স্থানের জন্য
সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক তৈরি করতে হলে সুতার দৈর্ঘ্য কত হবে? ওকে, কথাটা কি বুঝে গেছে? দেখ, যে সেকেন্ড দোলক আমরা তৈরি করব, তো এই যে হচ্ছে সুতা, এবং আমরা একটা গোলক আঁকি, একটা গোলক নিই। তো দেখ, এখানে একটা আমরা গোলক নিলাম। ওকে, তো গোলকের ব্যাসার্ধ বলে দেয়া ছিল, তাই তো? গোলকের ব্যাসার্ধটা এখানে বলে দেয়া আছে কত, বল দেখি। 1.2 সেন্টিমিটার। ওকে, তো তাহলে দেখ, আমরা জানি কার্যকরী দৈর্ঘ্য, সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু কি, বল দেখি, মনে আছে? এল ইজ ইকুয়াল টু স্মল এল, সুতার দৈর্ঘ্য, প্লাস গোলকের ব্যাসার্ধ আর, স্মল আর। তো দেখ, এই কনসেপ্টটা আমরা কাজে লাগাবো এখানে। তো আমরা ম্যাথটা শুরু করি। যে আমাকে বলছে সুতার দৈর্ঘ্য কত হবে, তো আমরা ফর্মুলাটা যদি লিখে নিই, যে টি ইজ ইকুয়াল টু কি, 2 পাই রুট ওভার এল বাই জি, রাইট? এই ফর্মুলাটা আমরা জানি। তো এখন দেখ, আমার বের করতে হবে সুতার দৈর্ঘ্য। ফার্স্টে আমার কার্যকরী দৈর্ঘ্যটা বের করতে হবে। এল ইজ ইকুয়াল টু কি হবে, বল দেখি? এল ইজ ইকুয়াল টু হবে টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার ইন্টু জি। তাহলে জি টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার, এটুকু লেখা যায়। তো এখন দেখ, আমার কোশ্চেনে কি কি দেওয়া আছে, আমরা যদি সেগুলো একটু লিখি পাশে। যে কোশ্চেনে আমার কি কি দেওয়া আছে, আমার জি লাগবে, জি তো দেওয়া আছে, জি দেওয়া আছে 9.81। তারপরে দেখ কি কি দেওয়া আছে, আর টি দেওয়া আছে, যেহেতু বলছে সেকেন্ড দোলক, তার মানে টি হচ্ছে কত, বল? সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, রাইট? তারপরে 4 পাই, দুইটা কনস্ট্যান্ট। আর একটা জিনিস আমার দেওয়া আছে, সেটা হচ্ছে ব্যাসার্ধ, এই গোলকের ব্যাসার্ধ। তো দেখ, ফার্স্টে আমরা এলটা বের করে নিই। এলটা এখান থেকে কত হয় বের কর, ক্যালকুলেশন কর। জি হচ্ছে 9.81 বসা, টি হচ্ছে 4, টি স্কোয়ার হচ্ছে 4, 4 কাটা, তাহলে 9.8 ডিভাইডেড বাই পাই স্কোয়ার। ওকে, তার মানে কত হয় বল দেখি? 0.99396, তার মানে 0.994 লিখতে পারি। একক হচ্ছে মিটারে, এককটা আমরা মিটারে নিলাম, ক্লিয়ার? কারণ জি এসআই এককে, টাইমও নিছি আমরা কিসে, এসআই একক। টাইম অ্যাকচুয়ালি সবই সিজিএস, এমকেএস, এফপিএস সবই কি সেকেন্ডে হয়, তো টাইমটা ওরকম ফ্যাক্ট না আমার জন্য। এখানে খেয়াল কর, ক্যালকুলেটরে এল এর যেই মানটা আসছে সেটা কি করবি জানিস? সেই মানটা তুই স্টোর করে রাখ, এতে স্টোর কর, ক্যালকুলেটরে এতে স্টোর কর। সুবিধা হচ্ছে আমরা অ্যাকুরেট মান পাবো। আমরা মানগুলো যদি স্টোর করে রাখি তাহলে আমরা অ্যাকুরেট মান পাবো। তো খেয়াল কর, এখন আমার চাইছে কি, আমরা বের করলাম হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, তাই তো? এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য ক্যাপিটাল এল। তো আমার কাছে চাইছে সুতার দৈর্ঘ্য, আর দেয়া আছে হচ্ছে আর, গোলকের ব্যাসার্ধ। তাহলে দেখ, খুবই সহজ, এই ফর্মুলাটা ইউজ কর। ফর্মুলাটা ইউজ করে আমরা কি পাই? এল ইজ ইকুয়াল টু কি, স্মল এল ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এল মাইনাস আর। তো দেখ, ক্যাপিটাল এল যেটা বের হয়েছে সেটা থেকে আর বাদ দিয়ে দে। ক্যাপিটাল এল হচ্ছে, দেখ আমরা পাইছি মিটার এককে, এটাও তুই মিটার এককে কনভার্ট কর। আরটা মিটার এককে কনভার্ট করলে কি হয়? 0.012, রাইট? তাহলে দেখ, আমরা যদি এটা লিখি এখানে এইভাবে, যে এল ইজ ইকুয়াল টু 0.994 মাইনাস 0.012, ক্লিয়ার? তাহলে এইটা আমরা ক্যাপিটাল এল এতে সেভ করছি, তাহলে এ মাইনাস 0.012, 0.98 আসছে, ঠিক আছে? 0.98196 মান এটাই আসছে তোর।
আচ্ছা তাহলে হয়েছে, আমরা লিখে ফেলি। আমরা পারলে একটু বড় মানি নিব এখানে, 0.98196 এই পর্যন্ত আমরা রাখি। ওকে, এত মিটার, এটা হচ্ছে আমার সুতার দৈর্ঘ্য। খুবই সহজ কোশ্চেন ছিল এটা। নেক্সট ম্যাথ দেখি, 14 নাম্বার। কি বলা হয়েছে? 100 সেন্টিমিটার কার্যকর দৈর্ঘ্য বিশিষ্ট একটি দোলক প্রতি সেকেন্ডে 30টি দোলন সম্পন্ন করে। ওকে, দোলন সম্পন্ন করে, দোলন 30টি দোলন সম্পন্ন করে। পরীক্ষণীয় স্থানে অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয় করো। তো খুবই মজার কোশ্চেন, আমার জি এর মান বের করতে হবে। আমার ফর্মুলাটা কি? ফর্মুলাটা খুবই সহজ ফর্মুলা, দোলনকাল দেয়া আছে, তো ইনডাইরেক্টলি দেয়া আছে, টি ইজ ইকুয়াল টু 2π√L/g। এখান থেকে আমি জি এর মানটা বের করব। তো জি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? জি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 4π²L/t², রাইট? এটা লিখতে পারি। এখন খেয়াল কর কি কি দেয়া আছে, আমরা যদি সেটা লিখি। আমার সরাসরি এল এর মানটা দেয়া আছে, ক্যাপিটাল এল বা কার্যকরী দৈর্ঘ্য দেয়া আছে 100 সেন্টিমিটার, মানে হচ্ছে 1 মিটার। তারপরে দেখ বলা হয়েছে যে প্রতি মিনিটে 30টি দোলন হয়। প্রতি মিনিটে যদি 30টি দোলন হয়, দোলনকাল কত? 2 সেকেন্ড না? প্রতি মিনিটে হয় 30টি, মানে কি 60 সেকেন্ডে হয় 30টা, তাহলে 2 সেকেন্ডে হবে একটা। তাহলে একটা দোলন হইতে যে সময় লাগে সেটাই, তাহলে 2 সেকেন্ড, এটাই দোলনকাল। এখন মানগুলা বসিয়ে দে, হয়ে গেল π², অ্যান্সার হবে π²। যদি ঢাকা ভার্সিটির এমসিকিউ আসে তাহলে দেখবি অপশনে আছে π²। আর এটা যদি করিস, ক্যালকুলেশন করতে চাস করে ফেল, দেখ π² এর মান কত? 9.8696, 9.8696 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আর ঢাকা ভার্সিটিতে অপশনে থাকবে মনে কর π²। খুবই সহজ ম্যাথ। এইখানে দোলকটা অ্যাকচুয়ালি সেকেন্ড দোলক, এটা কি বুঝতে পারতেছিস? দোলকটা অ্যাকচুয়ালি সেকেন্ড দোলক। ইনডাইরেক্টলি এটা দেয়া আছে যে প্রতি মিনিটে 30টা দোলন হয়। তো এখন আয়, এইখানেও একটা সেকেন্ড দোলক, দোলনকাল 2 সেকেন্ড। তো দেখ কি বলা হয়েছে, একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য হচ্ছে 99 সেন্টিমিটার, দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। যদি অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তবে দোলক পিণ্ডের ব্যাসার্ধ বের করো। তো আমরা আগে যেভাবে করছিলাম সেভাবে করে ফেলি। আগে একটা ম্যাথ করছিলাম 13 নম্বরে, সেটার মতো যদি করি তাহলে দেখ, এই যে হচ্ছে সুতার দৈর্ঘ্য, তারপরে আমি নিলাম মনে কর এই যে এইটা নিলাম হচ্ছে আমার দোলক পিণ্ড। ওকে, এই যে নিলাম দোলক পিণ্ড। তো আমরা কি করব এখন? দোলক পিণ্ডের ব্যাসার্ধ বের করব, তাই তো? দোলক পিণ্ডের ব্যাসার্ধ বের করব। দোলক পিণ্ডের ব্যাসার্ধ বের করার জন্য ফার্স্টে আমার কি করতে হবে বল দেখি? কার্যকরী দৈর্ঘ্য বের করতে হবে সরল দোলকটার কার্যকরী দৈর্ঘ্য বের করা লাগবে। তো এটা মনে কর স্মল এল আর এটা হচ্ছে স্মল আর, এই দুইটা মিলে কি হয়েছে? কার্যকরী দৈর্ঘ্য ক্যাপিটাল এল। এখন খেয়াল কর, আমরা সলভ করি। আমার ফার্স্টে বের করতে হবে কার্যকরী দৈর্ঘ্য। তো আমরা জানি টি ইজ ইকুয়াল টু কি? 2π√L/g দোলকের ক্ষেত্রে। তো এখন আমার এল ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? gt²/4π², রাইট? তো এখানে কি কি দেওয়া আছে কোশ্চেনে সেগুলো যদি আমরা লিখে ফেলি। কোশ্চেনে কি কি দেওয়া আছে দেখ, আমার এল দেয়া আছে স্মল এল, তারপরে দেখ দোলনকাল টি দেয়া আছে 2 সেকেন্ড,
দোলনকাল টি দেওয়া আছে 2 সেকেন্ড আর জি দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি দেখ, ক্যাপিটাল এল পেয়ে যাচ্ছি না? ক্যালকুলেশন কর, টি স্কয়ার আর 4 কাটা যায়, জি বাই পাই স্কয়ার, তাহলে কত হয়? আগেরটার মতোই, এলটা হবে জি বাই পাই স্কয়ার। 0 কত আসে? 9.8 বাই পাই স্কয়ার। এটা আমরা সেভ করলাম এতে। তো এখন দেখ আমরা বের করব কি, দোলকপিণ্ডের ব্যাসার্ধ, রাইট? ব্যাসার্ধটা বের করব, আর বের করব। তো আর ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ক্যাপিটাল এল মাইনাস স্মল এল। তো ক্যাপিটাল এলটা আমরা বের করলাম, আর স্মল এলটা আমার কোশ্চেনে দেওয়া ছিল 99 সেন্টিমিটার, দ্যাট মিনস 0.99 মিটার। তো দেখ করে ফেলি, এটা আমরা এতে সেভ করলাম ক্যাপিটাল এল, তাহলে এ মাইনাস 0.99, তাহলে কত হয় দেখ, আর এর মান আসে 2.94 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 94 না অ্যাকচুয়ালি 95, কারণ হচ্ছে এখানে আসে 947599695, তাহলে আমরা এটা লিখতে পারি 2.95। ক্লিয়ার? ইউনিট কিসে হবে বল? মিটারে। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেখ কি বলা হয়েছে। 16 নাম্বার বলা হয়েছে অভিকর্ষ ত্বরণের মান বিষুবীয় অঞ্চলে 9.7803 মিটার পার সেকেন্ড স্কয়ার, মেরু অঞ্চলে 9.83217 মিটার পার সেকেন্ড স্কয়ার। বিষুব অঞ্চলের একটি সেকেন্ড দোলক মেরু অঞ্চলে নিয়ে গেলে দোলককাল না দোলনকাল, দোলনকাল কত হবে? দোলনকাল কত হবে? খুবই সহজ, দেখ এইখানে একটা সেকেন্ড দোলক নিয়ে আমরা কাজ করতেছি, তো সেকেন্ড দোলকের দোলনকালটা চেঞ্জ হয়ে যাবে যদি জি এর মানটা চেঞ্জ হয়ে যায়। খেয়াল কর, যেহেতু সেম দোলক, একটা দোলকই আমি নিয়ে যাইতেছি এক জায়গা থেকে আরেক জায়গায়, তাহলে কি আমার কার্যকরী দৈর্ঘ্যটা কনস্ট্যান্ট থাকবে না? কারণ দোলকটা তো নির্দিষ্ট, দোলকের কার্যকরী দৈর্ঘ্য বাড়াচ্ছিও না কমাচ্ছিও না, একটা দোলক যেহেতু। তাহলে দেখ আমাদের এখানে এল হবে কনস্ট্যান্ট, কার্যকরী দৈর্ঘ্য এল কনস্ট্যান্ট, বাট কে চেঞ্জ হচ্ছে? দেখ জিটা চেঞ্জ হচ্ছে, আর জি এর রেসপেক্টে চেঞ্জ হবে কি? জি এর রেসপেক্টে চেঞ্জ হবে হচ্ছে দোলনকাল। তাহলে আমরা ফর্মুলা এখানে কোনটা লিখতে পারি বল দেখি? আমরা এখানে লিখতে পারি না যে T1 by T2 divided by T1 by T2 is equal to root over G2 by G1, এটা লেখা যায়। এটা যদি লেখা যায়, দেখ আমরা ধরে নিচ্ছি আমাদের বিষুবীয় অঞ্চলে ছিল না, বিষুবীয় অঞ্চলে হচ্ছে G1, বিষুবীয় অঞ্চলে হচ্ছে অভিকর্ষ ত্বরণ G1 9.78039, আর দোলনকাল হচ্ছে কত বল? সেকেন্ড দোলকটা ছিল বিষুবীয় অঞ্চলে, তার মানে বিষুবীয় অঞ্চলে যদি সেকেন্ড দোলক হয় তাহলে বিষুবীয় অঞ্চলে দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। মেরু অঞ্চলে জি এর মানটা চেঞ্জ হয়ে যাবে, এটা আমরা ধরছি G2, তাহলে 9.83217 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাও মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাকে বের করতে হবে T2, রাইট? T2 বের করতে হবে। তো বল T2 কিভাবে বের করবি? T2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি T1 ইন্টু রুট ওভার G1 বাই G2। ক্লিয়ার? এখন দেখ 2 ইন্টু রুট ওভার, মানগুলা বসিয়ে দে, আমরা
এখানে না বসাই, আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাই। 2 ইন্টু রুট ওভার G1 হচ্ছে 9.78039 ডিভাইডেড বাই 9.83217, 1.994726662, 1.994726662। ওকে, ঠিক আছে। বুঝতে পারছিস? তুই 995ও লিখতে পারতি, আমি পুরোটাই লিখলাম, তুই এখানে লিখতে পারতি 995, 1.995, আমি পুরোটা লিখলাম। পুরোটা লিখতে তো সমস্যা নেই, ক্যালকুলেটরে আমার পুরো মানটা আসছে যেহেতু। তো খেয়াল কর 17 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, যে কোনো স্থানে একটি সরল দোলকের L/T² এর মান পরীক্ষায় 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাওয়া গেল, ওই স্থানে জি এর মান নির্ণয় করো। ঠিক আছে, জি এর মানটা আমার বের করতে হবে। ফর্মুলাটা নিশ্চয়ই জানিস। ফর্মুলা কি? আমার সরল দোলকের জন্য টি হচ্ছে 2π√L/G, রাইট? তাহলে দেখ জি ইজ ইকুয়াল টু কি লিখা যায়? জি ইজ ইকুয়াল টু লিখা যায়, খেয়াল কর, L/T², সরি, L/T², এটা বসে যাবে 2π উপরে থাকে, তো তাহলে 2π স্কোয়ার করব, তাহলে 4π² ইন্টু L/T², তাই না? তাহলে এই জায়গাটুকুর মান তো দেয়া আছে, এইটুকুর মান দেয়া আছে না? এইটুকুর মান দেয়া থাকলে বের করে ফেল এখন। 4π² ইন্টু কত দেয়া আছে? 1/4, তাহলে π² জি এর মান, তাই না? ক্যালকুলেটর এটা করা যায়। 9 কি হবে? 86 কত? 3.1416, এটার স্কোয়ার করলে কি কত হয়? 9.8696, ইয়েস, 9.8696। ক্লিয়ার? π² এর মান এভাবে মনে রাখতে পারিস। ঢাকা ভার্সিটিতে যদি এই কোশ্চেনটা আসে কিভাবে আসতো বল দেখি? অপশনটা কেমনে থাকতো? অপশনটা থাকতো জি ইকুয়াল π² এভাবে থাকতো। আবার মনে কর π² না থেকে ভ্যালুগুলোও যদি বলে দেয়া থাকে তাও পারা উচিত, কারণ এই মানটা তো মাথায় রাখা উচিত। খুবই সহজ। π² এর মান কি হবে বল? 9.8696। ওকে, ঠিক আছে, 9.8696 মনে রাখা খুবই সহজ, ইজি না? জাস্ট এইখানে ঢাকা ভার্সিটিতে তোর একটা কাজ করতে হইতো। কি কাজ বল দেখি? যে L/T², এটাকে 0, এটা হচ্ছে 0.25, তো এটাকে কি লিখা যায়? 1/4, মানে 4 ভাগের 1 ভাগ, তাই না? এই জিনিসটাই করতে হইতো তোর। তো দেখ আজকের লাস্ট ম্যাথ, 18 নম্বর ম্যাথ, কি বলা হয়েছে একটু কোশ্চেনটা দেখি। যে কোন স্থানে দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত 4.5 হলে এদের কার্যকর দৈর্ঘ্যের অনুপাত বের করো। কোন স্থানে দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত 4:5 হলে এদের কার্যকর দৈর্ঘ্যের অনুপাত বের করো। তাহলে এখানে একটা কথা খেয়াল কর, কোশ্চেনে বলা আছে কোন স্থান, মানে স্থানটা কি নির্দিষ্ট না? স্থান যদি নির্দিষ্ট হয় তাহলে আমাকে বল জি এর মানটা নির্দিষ্ট হবে, তাই তো? এখানে জিনিসটা এটাই যে কোনো স্থান যদি নির্দিষ্ট করা থাকে ওই স্থানে জি এর মানটাও নির্দিষ্ট। আবার দেখ যখন একটা সরল দোলককে নির্দিষ্ট করে দিবে তার মানে কি এল এর মান নির্দিষ্ট। এই জিনিসগুলো কোশ্চেন দেখে আমার বুঝতে হবে, খুবই সহজ জিনিস, যে কখন আমার এল এর মান নির্দিষ্ট, কখন জি এর মান নির্দিষ্ট। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন।
তো দেখ এখানে আমার কার্যকর দৈর্ঘ্যের অনুপাত চাইছে, জি যদি নির্দিষ্ট হয় আমাকে বল জি কনস্ট্যান্ট হলে আমরা ফর্মুলাটা কি লিখতে পারি, সেকেন্ড লটা লিখতে পারি। এই সরল দোলকের দ্বিতীয় সূত্র কি ছিল, T1/T2 ইজ ইকুয়াল টু √L1/L2। ওকে, বর্গমূলের সমানুপাতিক। দোলনকাল, সরল দোলকের দোলনকাল এর কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তো খেয়াল কর এখানে আমরা কি লিখতে পারি, দোলনকালের অনুপাত দেওয়া আছে, কার্যকর দৈর্ঘ্যের অনুপাত চাইছে। এখন কি করব, আমরা L1/L2 বের করব, রাইট। L1/L2 কে আমরা কি লিখতে পারি, T1²/T2², রাইট। তাহলে দেখ এটাকে কি লিখতে পারি, 4/5, তার মানে 16/25। তাহলে L1:L2 কি হয়, 16:25। ওকে, বুঝা গেছে? খুবই সহজ ম্যাথ। এই চ্যাপ্টারের ম্যাথগুলোর মধ্যে তেমন কোনো ঝামেলা নাই, খুবই সব চ্যাপ্টারেই সহজ, বাট কিছু কিছু চ্যাপ্টার যেমন নিউটনিয়ান মেকানিক্স, ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ারে আমার ছিল, মানে কিছু ম্যাথ ছিল অনেক চিন্তা ভাবনা করে করা লাগে, অনেক কিছু বোঝা লাগে। বাট আজকে যে কয়টা ম্যাথ করাইলাম এই চ্যাপ্টারের কঠিন কিছু তেমন নাই, জাস্ট আমাদের ফর্মুলাটা জানা লাগছে এবং কোশ্চেন বুঝে। ফিজিক্সে তো সবসময় এটা যে কোশ্চেনটা পড়ে আমাকে বুঝতে হবে যে সিচুয়েশনটা কি, কোশ্চেনটা পড়ে সিনারিওটা বুঝবো, ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, শেষ। খুবই সহজ, জাস্ট সিচুয়েশনটা রিয়েলাইজ করতে পারা। আর প্রত্যেকটা চ্যাপ্টারেরই যদি বেসিকটা খুব ভালো থাকে, বেসিকটা ভালো থাকলে যে কোনো ম্যাথ যে কোনো ভার্সিটিতে যে কোনো ভার্সিটিতে আসুক না কেন পারা যাবে। বাট প্রবলেম হতে পারে বেসিক বুঝি, বাট আমি কোনো একটা টাইপের ম্যাথ আগে করি নাই, পরীক্ষার হলে যে দেখলাম যে ওই টাইপের ম্যাথ বা ওই টাইপের একটা ম্যাথ দিয়ে দিচ্ছে। তো প্রবলেম হতে পারে যেটা, যে আমার কাছে মনে হতে পারে যে এই ম্যাথ যেহেতু করি নেই কেমনে পারবো। এটা অনেকের ভিতরে এই জিনিসটা থাকে যে পারি নেই কেমনে পারবো, কেমনে করব। ওই ম্যাথটা অ্যাপ্রোচই করে না অনেকে, যে কোশ্চেন দেখে মনে করে যে এটা তো করি নেই, এটা পারবো না, বাট হয়তো চেষ্টা করলে পারা যায়। তো এই জন্য আমাদের যত বেশি টাইপ সম্ভব করা উচিত, টাচ করা উচিত। আমরা যদি যত বেশি টাইপের ম্যাথ করে যাব, আমাদের কাছে মনে হবে পরীক্ষার হলে যে ওই টাইপগুলো আমরা যদি কোশ্চেনে পাই, মনে হবে যে এই ম্যাথ তো করছি, পারবো। একটা কনফিডেন্স লেভেলটা অনেক গ্রো হয় বেশি ম্যাথ করলে। আর ম্যাথ না করেও, ম্যাথ কম করেও অনেকে ভালো করতে পারে, যার বেসিক ভালো, পরীক্ষার হলে গেছে, সিচুয়েশন বুঝছে, ফর্মুলা লিখে করে দিয়ে আসছে, তার কাছে সব ম্যাথই নতুন লাগছে, সব নতুন ম্যাথই সে পারছে, অ্যাপ্রোচ করতে পারছে। বাট সবার ক্ষেত্রে এটা হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি যদি এক টাইপের ম্যাথ করে যাই, পরীক্ষার হলে যে দেখি যে ওই টাইপের ম্যাথ আসছে, তাহলে আমার কনফিডেন্স লেভেলটা বেড়ে গেলে বাকি কোশ্চেনগুলো আমরা ভালোভাবে করতে পারি, টাইম খুব তাড়াতাড়ি করতে পারি। এখানে একটা ব্যাপার যে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে টাইম ফ্যাক্ট, এবং এই কারণেই যে যত বেশি প্র্যাকটিস করে সে তত ভালো করে। কারণ প্র্যাকটিস না করলে ইফেক্টিভ হওয়া বা এফিসিয়েন্সি বাড়ানো খুবই কঠিন। যত বেশি প্র্যাকটিস করবে এফিসিয়েন্সি তত বাড়বে, কম সময় তত বেশি ম্যাথ করতে পারবে। আর এটাই হচ্ছে মেনলি ডিফারেন্সটা গড়ে দেয় ভার্সিটিগুলোতে অ্যাডমিশন টেস্টে। না হলে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন যে খুব কঠিন হয় তা না, কাউকে যদি 4-5 ঘন্টা সময় দেওয়া হয় প্রায় সবই পারবে। বাট যেহেতু সময় কম থাকে, লিমিটেড টাইম, তো এটা একটা ফ্যাক্ট যে টাইমের ভিতরে কে কতটা ভালো করতে পারে। সো এই জন্য বিকল্প নাই, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। কনসেপ্টটা ফার্স্টে বুঝতে হবে, দেন হচ্ছে যত বেশি প্র্যাকটিস করা যায়, যত বেশি টাইপের ম্যাথ করা যায়, সেটাই থাকবে হচ্ছে চেষ্টা। তো যাই হোক, আজকে 18টা করানো হয়েছে, আশা করি প্রত্যেকটা ম্যাথ বুঝে গেছে। এবং নেক্সট ক্লাসে আমরা 19 থেকে শুরু করব। এই চ্যাপ্টারে 50টার মতো প্র্যাকটিস আমরা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।